আমার তো প্রচুর টেনশন হতো। অনেকে বলে টেনশন হয় না, আমার টেনশন প্রচুর হতো। আমি যখন ডার্বি খেলেছি, ফার্স্ট ডার্বি যেদিনকে আমি খেলি, তখন আমি মোহনবাগানে ছিলাম, ইস্ট বেঙ্গলের এগেনস্টেই খেলা ছিল। তো আমার তো ঘুম হচ্ছিল না, ওই যে উন্মাদনা এখন খুব একটা দেখতে পাই না মাঠে। আমরা গ্রাম থেকে উঠে আসি না যারা, তারা খেলা পাগল খুব লোক হয়। তখন তো বুঝলাম না, আমরা চোট লাগার পরে রিকভারি না করে আমরা তাড়াতাড়ি মাঠে নেমে যেতাম। ওটা সব থেকে আমাদের বড় ভুল, যার কারণে আমার 5বার অপারেশন হয়েছে। ফুটবল খেলতে হবে, গরিবের ছেলে, বাড়িকে বাবা মাকে ভালোভাবে রাখতে হবে, সেই মনে একটা জেদ ছিল। আইএসএল এ যে ফরেনার গুলো আছে না, একটা ব্যারোটো নেই, একটা ওডাফা নেই, একটা ইয়াকবু নেই, একটা রন্টি মার্টিন নেই। তোমরা কিন্তু দেখাতে পারবে না কাউকে এরকম ধরনের প্লেয়ার। বা আমি যদি ইন্ডিয়ান প্লেয়ারদের বলি, একটা ধরমজিৎ নেই, একটা তোম্বা সিং নেই, একটা মেহতাব হোসেন নেই, একটা রহিম নবী নেই, একটা এলবিটো ডিকুনা নেই, এরকম ধরনের কিন্তু প্লেয়ার অসীম নেই। বিশ্বাস নেই। না না, যাই হোক, মানে এরকম কোয়ালিটি প্লেয়ার কিন্তু নেই। স্পোর্টস পালস, মাঠের বাইরের খেলার আসল গল্প। নমস্কার, আমি সৃঞ্জয়। ইনফো পালস বেঙ্গলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন স্পোর্টস পালস। ফুটবলের ইতিহাসে যাদের নাম এখনো উজ্জ্বল, ফুটবলের ইতিহাসে, ফুটবলের ময়দানে আবেগ, ঐতিহ্য, যে মানুষগুলোর নাম উচ্চারণ করলে আগেই যে মানুষটার নাম আমাদের সঙ্গে আসে, ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো ঐতিহ্যবাহী ক্লাবে যিনি খেলেছেন, তার নাম অসীম বিশ্বাস। আজকে দাদা আছেন আমাদের সঙ্গে, ওনারই জীবন সংগ্রাম, তার ফুটবল কেরিয়ার, লড়াই, তার গল্প শুনবো এবং তার থেকে জেনে নেব ভারতীয় ফুটবলের বর্তমানেই অকপট কিছু মতামত। দাদা, আপনাকে ইনফো পালস বেঙ্গলে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন? খুব ভালো আছি। এখন কেমন চলছে সবকিছু? সব ঠিকঠাক চলছে, প্র্যাকটিস চলছে আমাদের সব এক্স প্লেয়ারদের সাথে, অফিস পরিবার এই নিয়ে আছে। তো এবার আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ফুটবল কেরিয়ার যখন শুরু করেছিলেন, তো একদম নিশ্চয়ই অনেক ছোট থেকেই শুরু করেছিলেন, তো প্রথম থেকেই কি পরিবারের সাপোর্ট পেয়েছিলেন? কিরকম চলছিল? হ্যাঁ নিশ্চয়ই, কেননা পরিবারের সাপোর্ট না থাকলে ফুটবলার হওয়া খুবই কঠিন। সেখানে আমার মা বাবা আমাকে খুবই সাপোর্ট করেছে যে তুই ফুটবল খেল। বাড়িতে দরিদ্রতার সাথে নিয়েই বাবা মা সবসময় সাপোর্ট করতো, যে আমাদের কথা অতটা তোকে এই বয়সে ভাবতে হবে না, তুই মন দিয়ে ফুটবল খেল, যাতে ভালো প্লেয়ার হতে পারিস। সেই সাপোর্টটা আমি ছোটবেলা থেকেই পেয়েছি। তো যদি বলি যে কোনো টার্নিং পয়েন্ট ম্যাচের, মানে যেই মোড়, এমন মোড় ঘোরানো কোনো পরিস্থিতি যে যেখান থেকে তোমার জীবনে বা কেরিয়ারে অনেক উন্নতি বা সাফল্য এসেছিল, এরকম এরকম কোনো? না অ্যাকচুয়ালি আমরা তো বেশিরভাগ ফুটবলার আগে গ্রাম থেকে এসেছি। তো টার্নিং পয়েন্ট বলতে গেলে, আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলতাম, সাইতে ছিলাম, ওখান থেকে আর্মিতে যাই। সব থেকে টার্নিং পয়েন্ট এটাই যে আমি যখন আর্মিতে ছিলাম, পাড়ায় এসে যখন ফুটবল খেলতাম, ওখানে অনেক প্লেয়াররা খেলতো, যারা বলতো তোর মধ্যে সেই কোয়ালিটি আছে, তুই কলকাতা মাঠে খেলতে পারিস। তো সেটা খুব ভালো লাগতো শুনে। তা সেই অনুযায়ী আমাদের বিশ্বনাথ বসু মল্লিক, যে খোকন বসু মল্লিক যে কমেন্টেটর, তার ভাই আমাদের অশোকনগরে থাকতেন, সে আমাকে বললো তুই চল আমার সাথে টলিগঞ্জে, আমি দেখি, আশা করি তোর হয়ে যাবে, কেননা তুই যেরকম ভাবে খেলিস। ওখানে টার্নিং পয়েন্ট ওটাই, আমাকে মন্টুদার কাছে নিয়ে যায়, যে এখন নেই, মানে আমার কাছে খুবই, মানে বাবার পরে গুরুজনদের মতো যদি কেউ থাকে, সে মন্টুদা ছিল। সে আমাকে প্রথম যখন টালিগঞ্জে মানে সাইন করায়, ওটাই আমার জীবনে প্রথম টার্নিং পয়েন্ট। একটা ভালো মুহূর্ত জীবনে যে পেয়েছি, সেটা হচ্ছে ওটাই। আপনি তো ইস্টবেঙ্গল মোহনবাগান এই বোথ একটা ঐতিহ্যবাহী ক্লাবে খেলেছেন এবং অন্যান্য ক্লাবেও খেলেছেন। যখন ইস্টবেঙ্গল মোহনবাগানের এই যে বড় ডার্বি, সেই ম্যাচ তো আপনি অনেক খেলেছেন এবং সমর্থকদের অনেক চাপ থাকে, সেই উত্তাপটা, ডার্বি ম্যাচে নামার আগের উত্তাপটা, যদি সেই একটু অনুভূতিটা বলেন। দেখুন, উত্তাপ তো প্রচুরই থাকে ভিতরে। বলতে গেলে আমার তো প্রচুর টেনশন হতো। অনেকে বলে টেনশন হয় না, আমার টেনশন প্রচুর হতো। আমি যখন ডার্বি খেলেছি, ফার্স্ট ডার্বি যেদিনকে আমি খেলি, তখন আমি মোহনবাগানে ছিলাম, ইস্ট বেঙ্গলের এগেনস্টেই খেলা ছিল। আমার তো ঘুম হচ্ছিল না সারাদিন, মানে প্র্যাকটিসের পর থেকে মানে ঘুম হচ্ছিল না, রেস্ট নিতে পারছিলাম ঠিক মতো। মানে সেই সময় আমি মন্টুদাকে ফোন করি, যে মন্টুদা, এতদিন তো খেলে এসেছি, টালিগঞ্জ হয়ে মোহনবাগান এগেনস্টে গোল করেছি, ইস্ট বেঙ্গল এগেনস্টেও গোল করেছি, কিন্তু আজকে যেন কেমন হচ্ছে। বলছে এত সব মাথায় নিয়ে লাভ নেই, আরামসে টেনশন মুক্ত কর লাইফকে, চুপচাপ ঘুমা, খাওয়া দাওয়া কর, ম্যাচ নিয়ে এত ভাবিস না। তো টেনশন তো প্রচুর হতো। সেই উন্মাদনা, যখন মাঠে যখন আসলাম, দর্শক দেখেই তখন ভয় পেয়ে গেছিলাম যে কি খেলবো। ম্যাচটা হেরে গেছিলাম, খুবই খারাপ লেগেছিল। কিন্তু ইস্ট বেঙ্গলের হ্যাঁ, ইস্ট বেঙ্গলের সাথে, আমি মোহনবাগানে ছিলাম, ইস্ট বেঙ্গলের সাথে খেলা ছিল, হেরে গেছিলাম ম্যাচটা। কিন্তু ওই যে উন্মাদনা এখন খুব একটা দেখতে পাই না মাঠে। এখন দেখতে পান? আচ্ছা, ধরো এই যে যখন তুমি খেলতে, তো সেই এরকম কোনো ম্যাচ আছে যে যেরকম তোমার সেরা স্মৃতি, তোমার মেমরি এরকম এখনো তোমাকে সেটা নাড়া দেয়? দেখো অ্যাকচুয়ালি যখন আমি বললাম ফার্স্ট ম্যাচ খেলেছিলাম, হারার পরে একটা মনের মধ্যে দুঃখ ছিল যে হেরে গেলাম। তো
সব থেকে বেশি মানে স্মৃতি বলতে গেলে আমাকে বলতে আমি তখন আমি মোহনবাগানে ছিলাম, ইস্ট বেঙ্গলের এগেনস্টে আজকে যেই মাঠে দাঁড়িয়ে আমি ইন্টারভিউ দিচ্ছি এই টিমের সাথেই, আমাদের মানে ইস্ট বেঙ্গলের সাথে আমি 3 ম্যাচে পরপর 3টে গোল করেছিলাম। খুবই ভালো লেগেছিল। মানে এরকমই অনেক স্মৃতি আছে, মানে এখন অনেক গল্প বলতে গেলে অনেক টাইম লাগবে। আচ্ছা ধরো আমাদের কাছে খুব কম সময়, আর একটা প্রশ্ন তোমাকে যেটা ইম্পর্টেন্ট, কি যে যখন এই যে খেলোয়াড়দের তো বিভিন্ন চোট আঘাত সমস্যা ইনজুরি এগুলো তো লেগেই থাকে, খেলা এটা তো একটা খেলার পার্ট। তো তোমার যখন এরকম চোট বা এরকম কোনো সমস্যায় তুমি ছিলে, সেই যে মাঝে একটা ব্রেক থ্রু হয়েছিল, তো ওই সময়টা তুমি কিভাবে নিজেকে রেখেছিলে? অ্যাকচুয়ালি আমরা গ্রাম থেকে উঠে আসি না যারা, তারা খেলা পাগল খুব লোক হয়, তখন তো বুঝতাম না। আমরা চোট লাগার পরে রিকভারি না করে আমরা তাড়াতাড়ি মাঠে নেমে যেতাম, ওটা সব থেকে আমাদের বড় ভুল, যার কারণে আমার 5বার অপারেশন হয়েছে। এক হাঁটুতে 3বার, এক হাঁটুতে 2বার। খারাপ লাগতো প্রথম যখন অপারেশন হলো, যারা আমাকে ছাড়া চলতো না ক্লাব, যারা মানে দেখলে আমাকে সবসময় গুড মর্নিং, হাই অসীম কেমন আছিস, তারাই দেখছি চোট লাগার পর কথা বলছেন, ওই জিনিসটা খুবই খারাপ লাগতো নিজে। কিন্তু কি করবো, কিছু করার নেই, চোট থেকে তো ফিরতে হবে, ফুটবল খেলতে হবে, গরিবের ছেলে, বাড়িকে বাবা মাকে ভালোভাবে রাখতে হবে, সেই মনে একটা জেদ ছিল। তো সেই কারণেই আমি কিন্তু 5বার অপারেশন করেছি ঠিকই, কিন্তু আমি খেলেছি। ওই সময়টা খুবই দুঃখের থাকে, কেননা একটা প্লেয়ারের কাছে চোটে মানে এমন হয় অনেকে খেলাই ছেড়ে দেয়, কিন্তু সেখানে মনটা ঠিক রাখলে, খেলার যদি ইচ্ছে থাকে সে খেলে মানে খেলবেই আমার মনে হয়। যে তোমাদের সময়কার ফুটবল আর বর্তমান সময়কার ফুটবল, কোথায় কোন ডিফারেন্স খুঁজে পাও? সত্যি কথা বলতে এখন অনেক স্পিডি খেলা, অনেক দৌড়ায় প্লেয়ারে, আমাদের সময় দৌড়াতো না এরকম না, দৌড়াতো, কিন্তু কিছু বিশেষ প্লেয়ার ছিল যারা সারা মাঠ দৌড়ে খেলতো, কিন্তু সেই তুলনায় কিন্তু এখন ফুটবলে সবাইকে দৌড়াতে হয়। সেটা কিন্তু একদিক দিয়ে ভালো, সবাই দৌড়ায়, মানে প্রচন্ড পরিমাণে দৌড়াতে হয় এখনকার খেলায়, স্পিড অনেক, খেলা বল ধরে বেশিক্ষণ রাখা যায় না, এখন কিন্তু সেদিক থেকে উন্নত। কিন্তু তুমি যদি বলো কোয়ালিটি, তাহলে বলবো যে এখনকার আইএসএল এ যে ফরেনার গুলো আছে না, একটা ব্যারোটো নেই, একটা ওডাফা নেই, একটা ইয়াকবু নেই, একটা রন্টি মার্টিন নেই, তোমরা কিন্তু দেখাতে পারবে না কাউকে এরকম ধরনের প্লেয়ার। বা আমি যদি ইন্ডিয়ান প্লেয়ারদের বলি, একটা ধরমজিৎ নেই, একটা তোম্বা সিং নেই, একটা মেহতাব হোসেন নেই, একটা রহিম নবী নেই, একটা এলবিটো ডিকুনা নেই, এরকম ধরনের আর কিন্তু একটা প্লেয়ার অসীম নেই। বিশ্বাস নেই? না না, না সত্যি। যাই যাই হোক, মানে এরকম কোয়ালিটির প্লেয়ার কিন্তু নেই, যারা দুটো প্লেয়ার বা একটা প্লেয়ার মিলে তোমার মানে তুমি তাদের উপর বিলিভ করতে পারবে যে এই প্লেয়ারটা কিন্তু গোল করে দেবে যখন তখন, সেরকম কিন্তু প্লেয়ার 2-1 আছে, মানে এখনকার ফুটবলে 2-1। দাদা কিন্তু নিজের কথা বলছেন না, যে রক্ষণ মানে বিপক্ষে রক্ষণ শিবিরে একটা ত্রাস ছিলেন বলা যেতে পারে, তো সেই ব্যাপারটা নিয়ে একটু বলো, যে এতজনকে কাটিয়ে একটা এত ভালো স্ট্রাইকার ছিলে, দীপেন্দু বিশ্বাসের পর বাঙালি স্ট্রাইকার তুমি, তো সেখানে রক্ষণ মানে অন্যদের যে রক্ষণ বিভাগ, সেখানে তুমি একটা বেশ বড়সড় ভয় ছিলে তো, না দেখো, নিজেকে নিয়ে কিছু বলো। ডিফিকাল্টি তো সবার মানে থাকেই, কোনো না কোনো প্লেয়ার মানে এগেনস্টে খেলার হ্যাঁ। জন্য। আমার লাইফে আমি দীপক মন্ডল, হ্যাঁ। সুরকুমার, মহেশ গাওলি, তারপর সুরেশ, হুম। এরকম ধরনের যারা প্লেয়ার ছিল তাদের মানে এগেনস্টে যে খেলবো, তাদের নিয়ে চিন্তা করতে হতো। তাছাড়া আমি না, সত্যি কথা বলছি, অন্যান্য ডিফেন্সের এগেনস্টে আমি অত চিন্তা করতাম না। ইভেন আমি এই সুরেশ, মহেশ, দীপক দা, সুরকুমার এদের এগেনস্টেও কিন্তু আমি গোল করেছি, 3 ম্যাচে 3 গোল করেছি, তারা কিন্তু এই টিমেই ছিল, মানে পরপরটা 3টে ম্যাচে আমি 3টে গোল করেছিলাম, তারা কিন্তু ছিল। কিন্তু আমার মতে এই প্লেয়ারদের মানে এই ডিফেন্স ছাড়া আমি কিন্তু খুব একটা ডিফেন্স নিয়ে ভাবতাম না। তো এবারে সময় প্রায় শেষের দিকে, র্যাপিড ফায়ারের মধ্যে ছোট ছোট জাস্ট কয়েকটা কোয়েশ্চেন, তুমি খুব জলদি বলবে, অ্যান্সার দেবে। সেটা হচ্ছে তোমার মতে সেরা কোচ? সেরা কোচ এইভাবে বলা যাবে না, আমার লাইফে অনেকেই সেরা আছে, অমল দত্ত অনেক আগে, বাবলুদা আছে, অলোকদা আছে, স্টিফেন কনস্ট্যান্টাইন আছে, মানে যে ফরেনার কোচ, আমার কাছে খুবই ভালো। আর জীবনের লাস্ট টাইমে আমি স্টিভ কাপেলকে পেয়েছি, মানে এটা একটা বড় পাওনা আমার ফুটবল জীবনে। আচ্ছা, বেস্ট ডিফেন্ডার এখন বা তখনের মধ্যে compare? একজনকে বলবো না, দীপক, মহেশ আর সুরেশ। আচ্ছা, প্রিয় দল তো সেভাবে বলবো না, কারণ তুমি অনেক দলেই খেলেছো, মোহনবাগান ইস্ট বেঙ্গল বোথ খেলেছো। তো এখনকার দিনে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের দুটো ভালো প্লেয়ারের নাম তোমার পছন্দের, মোটামুটি যারা এখন খেলছে। দেখো, এইভাবে কোনো প্লেয়ারের আমি নাম বলবো না, তবে মিগুয়েল খুবই ভালো প্লেয়ার, ভালো, দু টিমের প্লেয়ারই খুবই আর ভালো। আইএসএল এ কার সুযোগ বেশি থাকছে, ইস্ট বেঙ্গল না মোহনবাগান? দেখো, ইস্ট বেঙ্গল এবছর যা টিম করেছে হুম। অনেক বেশি সুযোগ, কারণ মোহনবাগানের যে টিমটা গত মানে অনেক দিন ধরে ওরা খেলে এসছে, হুম। কিন্তু আমার মনে হয় ইস্ট বেঙ্গল টিমটা অনেক ভালো হয়েছে, এই দুটো টিমের মধ্যেই ফাইট হবে চ্যাম্পিয়ন হওয়ার। আচ্ছা, মানে অন্য টিমকে খুব একটা বেশি দেখছো না, তাই তো? না, এবার যা সব মোটামুটি যা খেলা দেখলাম, ইস্ট বেঙ্গল মোহনবাগানের মধ্যে চান্স 50-50।
দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এপিসোডটা তোমাকে নিয়ে, তোমার জন্য এপিসোডটা আরো বেশি স্পেশাল হতে চলেছে আমাদের দর্শকদের কাছে। আর অবশ্যই এরকম ভাবেই আরো আরো ফুটবলের নক্ষত্রদের, যারা ফুটবলের হিরো আমরা যাদেরকে বলি, তাদের এরকম ভাবেই আপনাদের সঙ্গে তুলে ধরবো তাদের জীবনের গল্প। আর আমরা দাদার সঙ্গে কথা বলে যা বুঝলাম যে লড়াই, সাহস, নিজের আত্মসম্মান, বিশ্বাস, এই জিনিসগুলো যদি প্রত্যেকের মধ্যে থাকে তাহলে ফুটবল কেন, যে কোনো বিষয়ে জীবনের হিরো হতে কিন্তু তার বেশি সময় লাগে না। অনেক ধন্যবাদ দাদা আরো Thank you, একবার, তুমি thank you. অনেক সময় দিলে আমাদেরকে। আর ধন্যবাদ আপনাদেরও। এই এপিসোডটা অবশ্যই দেখতে থাকবেন এবং এর পরের এপিসোড গুলোর জন্য রেডি হন। এই পরের এপিসোড নিয়ে আবারও আসছি আপনাদের সঙ্গে। দেখতে থাকুন ইনফো পালস বাংলা এবং ইনফো পালস বাংলার স্পেশাল সেগমেন্ট দ্য স্পোর্টস পালস। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।